লিমন আহমেদ আলতো হাসলেন। ত্রয়ীর মাথায় হাত রেখে স্নেহ ভরে বললেন, এইটুকু বলে থামলেন তিনি। দম নিয়ে ফের বললেন। ত্রয়ী আশেপাশে তাকালো। সেই লোকগুলো এখনও তার চারিধারেই একটু দূরত্ব নিয়ে ঘুরঘুর করছে। হয়তো স্টেশন পুরোপুরি ফাঁকা হওয়ার অপেক্ষা করছে। ত্রয়ী আর বিরক্তি করল না। লিমন আহমেদের সাথে চলে এলো তার বাড়িতে। লিমন আহমেদের বাড়ি স্টেশনের কাছাকাছি। দুইটি কক্ষ, একটি ওয়াশরুম আর একটি রান্নাঘর বিশিষ্ট তার বাসা। ত্রয়ী যাওয়ার পর লিমন আহমেদের স্ত্রী মুক্তা বেশ হাসি মুখেই গ্রহণ করলো ওকে। মুক্তার বয়স খুব একটা বেশি নয়, ত্রয়ীর থেকে কিছুটা বড় হবে হয়তো। কেবল ছোট ছোট দুটি বাচ্চা, একটির বয়স 3.5 বছর আর অন্যটির 1.5। লিমন আহমেদের বাড়িতে যেতেই মুক্তা ত্রয়ীকে ফ্রেশ হতে বলল। তারপর বেশ আদর যত্ন করে খাইয়ে একটি কক্ষ গুছিয়ে ঘুমাতে দিল তাকে। রাত্রি গভীর, চারপাশটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে আছে। ত্রয়ী বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে। ঘুম নেই তার দুই চোখে। লিমন আহমেদ এখনও তার অচেনাই বটে। এই অচেনা লোকটার হাত ধরে তখন ওইভাবে চলে আসাটা কি উচিত হয়েছে ত্রয়ীর? বুঝতে পারছে না সে। এই লোকটা যদি ঠক প্রতারক হয়ে থাকে, আজকাল এই নিষ্ঠুর দুনিয়ায় বিশ্বাস করতে আছে কে? লোকটা হয়তো তাকে একা দেখেছে। সে যখন মায়ের সাথে কথা বলছিল তখন শুনে নিয়ে পরে এসেই অনুরূপ অভিনয় করে এখানে নিয়ে এসেছে। আর ত্রয়ীও তা বিশ্বাস করে নিয়েছে। যদি তেমনই কিছু হয় তবে ত্রয়ী এখন কি করবে, কোথায় যাবে? এক বিপদ থেকে পরিত্রাণ পেতে না পেতেই সে আবার অন্য বিপদে পড়ল না তো? ত্রয়ীর বুক কেঁপে উঠল, গলা শুকিয়ে এলো। এখন তার পরিস্থিতিটাই এমন যে না চাইতেও হাজারো অতিরিক্ত চিন্তা মাথায় এসে যায়। কাউকে বিশ্বাস হয় না। মনে হয় সব স্থানেই তার জন্য বিপদ, অবহেলা, লাঞ্ছনা, কষ্ট উৎপেতে রয়েছে। ত্রয়ীর এইসব আকাশ পাতাল চিন্তাভাবনার মধ্যেই তার দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে মৃদু স্বরে ভেসে এলো, ত্রয়ী, ত্রয়ী। ত্রয়ী চমকে উঠল। মুক্তার কণ্ঠ মনে হচ্ছে, কিন্তু সে এত রাতে ডাকছে কেন? কী উদ্দেশ্য তাদের? এত রাতে ডেকে নিয়ে আবার তার সাথে খারাপ কিছু করবে না তো? ত্রয়ীর কি এই মুহূর্তে দরজা খোলাটা ঠিক হবে? না খুললেও তো ভালো দেখায় না। ত্রয়ী যেমনটা ভাবছে তেমন যদি না হয়, মুক্তা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে যদি তার নিকটে আসে, তবুও সাবধান হওয়াটা বাঞ্ছনীয়। মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো আশেপাশে। ভারী কিছু একটা খুঁজল সে। দরজা খুলে যদি নেতিবাচক কিছু দেখা যায় তাহলে সেটা দিয়ে অন্তত নিজেকে আত্মরক্ষার একটু চেষ্টা করা যাবে। কিন্তু ত্রয়ী হতাশ হলো। কক্ষের মধ্যে তেমন ভারী কিছুই চোখে পড়ল না তার। শেষে আর উপায় না পেয়ে বিছানার পাশেই টেবিলের উপরে রাখা পানিপূর্ণ জগটা হাতে তুলে নিল সে। এটা একটু হলেও ভারী আছে। জগটা হাতে নিয়ে ধীরে ধীরে দরজার নিকট এগিয়ে এলো ত্রয়ী। কাঁপা হাতে খুলল দরজাটা। অমনি চোখের সম্মুখে ভেসে উঠল মুক্তার হাসি মাখা মুখটা। বেশ হাস্যোজ্জ্বল কণ্ঠেই সে বলল, তোমার বাবা, ভাই আর চাচা এসেছে, ডাকছে তোমাকে। আমি এত করে বললাম মেয়েটা ঘুমাচ্ছে, ওকে এই মুহূর্তে বিরক্ত করার দরকার নেই। তারাও যেন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নেয়, কিন্তু কে শুনে কার কথা। এইটুকু বলেই থামল সে। দম নিয়ে ফের বলল, এসো তুমি, তাদের সাথে দেখা করো, তারাও একটু শান্তি পাক। ত্রয়ী হাতের জগটা কক্ষে রেখে মুক্তার পিছু পিছুই বেরিয়ে এলো। দেখা পেল দুইজন ব্যক্তির। একজন মধ্যবয়স্ক, চুলদাড়িতে পাক ধরেছে তার, পরনে সাদা পাঞ্জাবি, তবে বেশ সুস্বাস্থ্যের অধিকারী লোকটা। আর অন্যজন তরুণ। ওই মধ্যবয়স্ক লোকটার চেহারার সাথে বেশ মিল রয়েছে তার। ত্রয়ীকে দেখেই মধ্যবয়স্ক লোকটা এগিয়ে এলেন তার দিকে। মেয়েটার মাথায় হাত রেখে বললেন। লোকটা হাত দিয়ে নিজের হাঁটু অব্দি ইশারা করলেন, এরপর আবার বললেন। তার কথা শেষ হতে না হতেই তরুণ ছেলেটা এগিয়ে এলো, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আমি তামিম, সম্পর্কে তোমার ভাই হই। মায়ের সাথে বাবার বিয়ে হওয়ার পর মা বলেছিল আমার একটা পুতুলের মতো দেখতে বোন আছে। সত্যিই তুমি পুতুলের মতোই দেখতে। এইটুকু বলে থামলো তামিম। দম নিয়ে ফের বলল, তুমি আমার ছোটই হবে। আজ প্রথম দেখা বলে তুমি করে বললাম। এরপর থেকে কিন্তু তুমি আপনি আজ্ঞে করতে পারবো না। আমি তোমাকে তুই করেই বলবো, যেমন আমাদের ছোটটাকে বলি। আমাদের ছোট কিন্তু আরও একটা বোন আছে, ওর নাম তৃপ্তি।
বিনিময়ে ত্রয়ী শুধু মাথা নাড়ালো, বলল না কিছুই। সব কিছু কেমন যেন তার নিকট স্বপ্নের মতো মনে হচ্ছে। এই মুহূর্তে তার সম্মুখে যা ঘটছে, এসব কি সত্যি, নাকি সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে? ত্রয়ীর কেন যেন মনে হচ্ছে এই সবটাই তার স্বপ্ন, ভ্রম। একটু পর স্বপ্নও ভেঙে যাবে, আর এই সুখকর মুহূর্তগুলো তার জীবন থেকে হারিয়ে যাবে। আবার সে পতিত হবে সেই কষ্টকর, অবহেলিত, নিঃসঙ্গ জীবনে, যেখানে তাকে ভালোবাসার মতো কেউ থাকবে না, আর আপন বলতেও কেউ থাকবে না। আবার সে একা হয়ে যাবে, ভীষণ একা। দুপুর গড়িয়ে প্রায় বিকেলের পথে। আকাশের সূর্যটা ইতিমধ্যে ঢলে পড়েছে একদিকে। ত্রয়ীরা কেবলই বরিশালে এসে পৌঁছালো। সৌরভ হোসেন এবং তামিম রাতের বেলাতেই ত্রয়ীকে নিয়ে বরিশালে ফিরতে চেয়েছিলেন, তবে তাদের এই সিদ্ধান্তে বাদ সাধেন লিমন হোসেন এবং মুক্তা। তারা সকালে তাদের না খাইয়ে দাইয়ে ছাড়বেন না বলে একদম জেদ ধরে বসেন। কি আর করার, তাদের জেদের কাছে হার মেনে রাতের বাকি অংশ তো থাকতেই হয়েছে। তারপর সকালে খেয়ে দিয়ে তবেই মুক্তি মিলেছে সবার। আর তারপর বরিশাল তাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে যতটা সময় লেগেছে, আর কি। ত্রয়ীকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই তার উপরে এক প্রকার হামলে পড়লেন আলিয়া বেগম। বাড়ির কাছাকাছি এসেছে শুনেই তিনি বসার কক্ষে এসে বসেছিলেন, অপেক্ষায় ছিলেন মেয়ের আগমনের। এত বছর পর মেয়েকে কাছে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি। ডুকরে কেঁদে উঠলেন ত্রয়ীকে নিজের সাথে জড়িয়ে নিয়ে। ভিজা কণ্ঠে বললেন, কত বছর পর তোকে দেখলাম মা। আমার নারী ছেঁড়া ধন তুই, আমার অংশ, অথচ তোকে একটা বার দেখার অধিকার ছিল না আমার। এত বছর পর মাকে কাছে পেয়ে মায়ের মুখ দর্শনে ত্রয়ীও নিজেকে ধরে রাখতে পারল না, ঝড় ঝড় করে কেঁদে দিল। কত দিন পর সে মায়ের গায়ের গন্ধ পেল, কেমন মমতাময়ী সেই গন্ধ। মায়েদের গা থেকে বুঝি এমনই গন্ধ আসে, জানা ছিল না ত্রয়ীর। অবশ্য মায়ের মুখটাই তো সে ভুলে গিয়েছিল। আজ কত বছর পর মাকে আবারও দেখল সে। মা মেয়ের এমন আবেগঘন মুহূর্তে কেউই বিরক্ত করল না তাদের। তারা নিজেরাই কেঁদে কেটে এক সময় শান্ত হলো। আলিয়া বেগম নাক টানলেন, মেয়ের হাত ধরে বললেন, জানিস তো মা, এই পৃথিবীটা বড্ড কঠিন। বিধবা বা ডিভোর্সি নারীদের জন্য আরও কঠিন। তোর বাবা মারা যাওয়ার পর আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম আর বিয়ে করব না, তোকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। কিন্তু তোর দাদা বাড়িতে আমাদের দেখার মতো কেউ ছিল না। ভাই মারা যাওয়ার পর তোর চাচারা আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তারপর ঠাঁই নিলাম বাবার বাড়িতে। কিছুদিন পরে অনুভব করলাম সেখানেও আমরা বোঝা হয়ে উঠেছি। এরপর আপনজনদের জোরাজুরি, প্ররোচনা এবং নিজেকে বাঁচাতে দিয়ে দ্বিতীয় বিয়ে সিদ্ধান্ত নিলাম। এইটুকু বলে থামলেন তিনি। ধরা গলায় ফের বললেন, বিয়ের পর তোকে কতবার আমার কাছে আনতে চেয়েছি, তোর সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু তোকে নিজের কাছে আনা তো দূর থাক, তোর দাদি আমাকে তোর সাথে দেখাই করতে দেননি। এখানে অবশ্য তারও দোষ না। তিনি ভেবেছিলেন তোকে আমার কাছে আনলে তুই খারাপ থাকবি। যেখানে তোর রক্ত, তোর চাচারাই তোর দায়িত্ব নিতে অস্বীকার করেছেন, সেখানে অন্য পুরুষ তোর মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী দায়িত্ব নেবেন কিভাবে? আর দায়িত্ব নিলেও হয়তো তোকে ভালো রাখতে পারবে না। আজকাল আপনজনরাই আপনজনদের ভালো রাখে না, সেখানে তো পর। সবাই তোকে ফেলে দিলেও তোর দাদি তোকে ফেলে দিতে পারেননি। তিনি তার ছেলে রেখে যার শেষ স্মৃতি অর্থাৎ তোকে সর্বদাই নিজের কাছে আগলে রাখতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত মহান সৃষ্টিকর্তা তাকেও নিজের কাছে ডেকে নিলেন। দীর্ঘশ্বাস ফেললেন আলিয়া বেগম। ওষ্ঠে কিঞ্চিত হাসি রেখা ফুটিয়ে তুলে বললেন, যাক, বাদ দে সেসব পুরনো কথা। আজ থেকে তুই আমার কাছে থাকবি, এ বাড়ির মেয়ে হয়ে থাকবি। ত্রয়ীর আখিদয় অশ্রুকণায় টলমল করে উঠল। এই অশ্রু দুঃখের অশ্রু নয়, বরং সুখের। এত সুখ বুঝি তার কপালে ছিল? লোকমুখে প্রচলিত দুঃখের পরেই নাকি সুখ মেলে।
তবে কি বিস্তর দুঃখের পর ত্রয়ীর কপালে অবশেষে সুখের দেখা মিলল, নাকি এই কেবলই ক্ষণিকের স্বপ্ন, যে স্বপ্ন যে কোনো সময় ভেঙে যেতে পারে? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ত্রয়ীর। অতীতের গহ্বর থেকে বেরিয়ে এলো সে বর্তমানের প্রাঙ্গণে। উপলব্ধি করলো এই সুখ ক্ষণিকের নয়। যদি ক্ষণিকের হতো তবে এতদিনে এই সুখের রেশ কেটে যেত। মাস 6 পূর্বে ত্রয়ী যখন এই বাড়িতে পা রেখেছিল তখন এই বাড়ির লোকগুলো তাকে কোনো প্রশ্ন করেনি। সে কোথা থেকে এসেছে, কোথায় ছিল, অত রাতে স্টেশনে কিভাবে গেল, কিচ্ছু না। শুধু ত্রয়ী নিজে থেকে মুখ ফুটে বলেছিল সে হারিয়ে গিয়েছিল, ব্যাস ওইটুকুই। তারপর তার আর অতীত নিয়ে কখনো এই বাড়ির মানুষগুলো কোনো ধরনের কোনো কথা তোলেনি। এ বাড়িতে এসে ত্রয়ী মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি সবই পেয়েছে। এই বাড়ির মানুষগুলো তাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের মধ্যে কত বছরের সম্পর্ক, তারা একে অপরের কত চেনা। সৌরভ হোসেন ত্রয়ীর জন্মদাতা পিতা না হয়েও একজন পিতার মতো তাকে আগলে রেখেছেন। আর তামিম সামাজিক নিয়মে সৎ ভাই হলেও রক্তের দিক বিবেচনা করলে তাদের মধ্যেকার সম্পর্কে বিস্তর দূরত্ব। তবে সেই দূরত্ব সে রাখেনি। ত্রয়ীকে নিজের আপন বোনের মতোই সে দেখেছে। তৃপ্তিকে সে যেভাবে স্নেহ করে, ভালোবাসে, ত্রয়ীর বেলায়ও ঠিক তেমনই। ত্রয়ীর মাঝে মাঝে ভীষণ অবাক লাগে, সারা জীবন যেখানে সে এর ঠেলা ওর ঠেলা খেয়ে বেঁচেছিল, সেখানে আজ সে এই বাড়িতে শুধু আশ্রয় নয়, সাথে একটি সুন্দর পরিবারও পেয়েছে, ভালোবাসার মানুষ পেয়েছে। ভোরের আলো ফুটেছে, নিশীথের আধার কেটে শহরটা ভরে উঠতে শুরু করেছে সূর্যের উজ্জ্বল আলোয়। শিষ্য সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছে রবি, আলফি এবং নয়নকে নিয়ে। ত্রয়ীকে খুঁজে বের করতে হবে, কিন্তু খুঁজবে কোথায়? শিষ্য বেশ খানিকটা সময় নিয়ে ভাবল। হঠাৎ তার মস্তিষ্কে হানা দিল কলেজের কথা। যাই হয়ে যাক না কেন, ত্রয়ী পড়াশোনা বন্ধ করবে না। মেয়েটার নিজের পায়ে দাঁড়ানোর যে চরম আগ্রহ, অন্তত নিজের ভাগ্য ফেরানোর জন্য হলেও ত্রয়ী পড়াশোনা বন্ধ করবে না। আর পড়াশোনা বন্ধ না করতে চাইলে অবশ্যই তাকে কলেজে যেতে হবে। ত্রয়ীকে যেহেতু গতকাল এই অঞ্চলে দেখেছে, তার মানে সে এই অঞ্চলের কোনো না কোনো কলেজে নিশ্চয়ই পড়ে। শিষ্যের ওষ্ঠে কিঞ্চিৎ হাসি ফুটে উঠল, সকলকে তাড়া দিয়ে বলল, আশেপাশে সকল কলেজগুলো থেকে খোঁজ নিয়ে কোথাও তাসফিয়া ত্রয়ী নামের কেউ আছে কিনা। এক একজন এক এক কলেজে যাবি, তাহলে খুঁজতে সুবিধা হবে। রবি শুনল শিষ্যের কথা। গত 6 মাস যাবৎ সে দেখেছে তার বন্ধুর অবস্থা, আর সে এও জানে কেন ত্রয়ী বাড়ি ছেড়েছিল। এত কিছুর পরেও কি ত্রয়ী এখনও শিষ্যের আছে, কিংবা শিষ্যকে ভালোবাসে? শিষ্য চাইলেই কি মেয়েটা খুব সহজে ফিরে যাবে তার সাথে? হতাশার নিঃশ্বাস ফেলল রবি। আলফির দেহের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছড়া কাটতে শুরু করলো। শিষ্য ভাই হন্যে হয়ে খুঁজেছে নিজের বউ, কি জানি এতদিনে তার বউয়ের মনের ঘরে জায়গা করে নিয়েছে কিনা অন্য কেউ। শিষ্যের মেজাজ কি বিগড়ালো। এমনিই বউকে খুঁজে পাচ্ছে না সে, তার চিন্তায় চিন্তায় দিশেহারা মন, মস্তিষ্ক সব সময় দিশেহারা হয়ে থাকে। এর মধ্যে আবার রবির এইসব অলক্ষণে কথাবার্তা। ত্রয়ীর মনে অন্য কেউ জায়গা করে নেবে মানে কি? সে এখনও ত্রয়ীর স্বামী। স্বামী বর্তমান থাকতে তার স্ত্রীর হৃদয়ে অন্য কেউ জায়গা করে নেবে মানেটা কি? আর নিলেও শিষ্য কি তাকে ছেড়ে দেবে নাকি? মেয়েরে মাটিতে পুঁতে দেবে না? শিষ্য কটমট করে তাকালো রবির দিকে, দাঁতে দাঁত পিষে বলল। আলফি এবং নয়ন ফিক করে হেসে দিল রবি শিষ্যর কবিতা শুনে। রবি সোজা হয়ে দাঁড়ালো, নাক মুখ কুচকে বলল, সি সি শিষ্য, তুই কিনা শেষ পর্যন্ত আমাকে সান্ডা খাওয়াতে চাইছিস? এই তোর বিবেক, এই তোর বন্ধুত্ব? ওটা সান্ডা হবে না, সান্ডার নাতি হবে। শিষ্য স্যার আপনাকে বড় সান্ডা না, বরং সান্ডার পুচকে নাতিকে খাওয়াতে চাইছে। নয়নের কথা শেষ হতে না হতেই আলফি বলল, কি বিশাল কপাল তোর, একদম সিঙ্গাপুরের রাস্তার মতো বিশাল। বাংলাদেশের মাটিতে বসেই আরবের সান্ডা গেলতে পারলি, কেমন আরব শেখদের মতো ব্যাপার স্যাপার। রবি কটমট করে তাকালো আলফির দিকে। আলফি পাত্তাই দিল না ততটা, বরং মুখ বাঁকিয়ে বলল,
ওভাবে তাকাবি না। শিশু তো বলেছে সান্ডা না দেখে ভাজা ভাজা করে খাওয়াবে। আমি আর ওই বাজা টাজা ঝামেলায় যাব না, কাঁচাই খাইয়ে দেব। রবি খেপে গেল, ওষ্ঠ ফাঁকা করল শক্ত কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু কণ্ঠ থেকে কোনো শব্দ বের করার পূর্বেই শিষ্য থামিয়ে দিল তাকে। কপালে ভাঁজ ফেলে বলল, তোদের ফালতু কথা সব বন্ধ কর। আমরা এখানে যে কাজের জন্য এসেছি তাই কর। আশেপাশে দেখ কয়টা কলেজ আছে, সবাই আলাদা আলাদা কলেজে চলে যা। কেউ আর কোনো কথা বাড়ালো না। আলভি রবির দিকে তাকিয়ে ভেঙচি কাটল একটা, অতঃপর চলে গেল নিজের কাজে। এখন কলেজ খুঁজতে হবে, আর তারপর ত্রয়ীকে। কিছুটা সময় অতিবাহিত হলো। রবি এই মুহূর্তে একটি কলেজের অভিমুখে দাঁড়িয়ে আছে। ইন্টার থেকে অনার্স পর্যন্ত এই কলেজে শিক্ষাদান করা হয়। মাত্রই সে কলেজ থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়েছে। ত্রয়ীর খোঁজ নিয়েছে পুরো কলেজে, কিন্তু কোথাওই ওই নামের কাউকে খুঁজে পায়নি সে। শিক্ষার্থীদের মধ্যে খুঁজল, সেখানেও দেখা নেই। রবি পকেট থেকে মোবাইল বের করলো শিষ্যকে কল করার উদ্দেশ্যে। তাকে সবটা জানাতে হবে, কিন্তু তখনই তার সম্মুখভাগ থেকে ভেসে এলো একটি মেয়েলি কণ্ঠ। এই বিটকেল লোক, আপনারা এখনো যাননি? গতকাল তো একদম ঢাকায় যাবেন করে হেলিয়ে মরলেন, আমাদের বাড়িতেও থাকলেন না। চোখ তুলে রবি তাকালো। প্রথমে চিনতে না পারলেও স্বল্প সময়ের ব্যবধানেই সে চিনতে পারল মেয়েটিকে। এ তো ওই তামিমের বোন, যে ফেসপ্যাক নিয়ে গতকাল তার মান ইজ্জত নিয়ে টানাটানি বাঁধিয়েছিল। তবে পরক্ষণেই রবি স্মরণে এলো এই মেয়েটি তাকে বিটকেল বলেছে। মেজাজ বিগড়ালো তার। এই মেয়েটা গতকালও তাকে অপমান করেছে, আজ আবার বিটকেল বলল। রবি কটমট করে বলল, তুমি কি বললে? আমি বিটকেল? আর নয়তো কি, গতকাল আমার ফেসপ্যাকটা নষ্ট করে দিলেন, বিটকেল লোক একটা। যত বড় মুখ নয় তত বড় কথা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শেখনি, অভদ্র মেয়ে। আপনি কি আমার মুখের আকার আর কথার আকার মিলিয়ে দেখেছেন যে কোনটা বড় আর কোনটা ছোট? নয়তো বুঝলেন কিভাবে আমার যত বড় মুখ নয় তত বড় কথা? এই কথার পরিপ্রেক্ষিতে রবি কী জবাব দেবে ভেবে পেল না, শুধু দাঁতে দাঁত পিষে বলল, বেয়াদব মেয়ে। মানুষ কথায় পেরে না উঠলে এমনই বলে। রবি এবার খেপে গেল আরও, রুক্ষ কণ্ঠে বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো, নয়তো এমন থাপ্পড় মারবো 2 দিন ঘুরতে থাকবে। তৃপ্তি কিঞ্চিত এগিয়ে এলো রবির দিকে, মুখ বাঁকিয়ে বলল, দেখি আপনার হাতে কতজন, মারুন তো থাপ্পড়। আমি কিন্তু সত্যি সত্যি থাপ্পড় মেরে দেব। তাহলে আমিও শীষ দেব, আর শীষ দেওয়ার সাথে সাথে মনে করবেন আমার সব বন্ধু বান্ধবরা ছুটে আসবে। তারপর আমাকে থাপ্পড় মারার অপরাধে আপনাকে এমন কেলাবে না, হেঁটে আর বাড়ি যেতে পারবেন না। রবি কিছু বলতে গিয়েও থেমে গেল, তাকালো আশেপাশে। এই এলাকা তার নয়, এখানকার তেমন কাউকে চেনেও না। সে এখানে একদম নতুন। সে যদি বিপদেও পড়ে তাও কেউ তাকে বাঁচাতে আসবে না। আর আজকালকার যা ছেলে মেয়ে, এরা বয়ঃসন্ধিতে পা দিলেই নিজেদের বিশাল কিছু একটা ভেবে বসে। শরীরের টক বগে রক্তের দাপটে দিশেহারা হয়ে ওঠে। এই তৃপ্তি একটি দাগ দিলে দেখা যাবে এরা দলবল নিয়ে হাজির হবে। তারপর তার কোনো কথাবার্তা নেই, মারামারি শুরু হয়ে যাবে। তার থেকে এই মুহূর্তে এখানে কথা না বাড়ানোই শ্রেয়। রবি একটু কেশে গলা পরিষ্কার করলো, ঢোক গিলে বলল, আজ আমার একটা জরুরি কাজ আছে বলে চলে যাচ্ছি, নয়তো তোমার শীষের জোর কত দেখে যেতাম। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল ওই স্থান থেকে। তৃপ্তি ভেঙচি কাটল, সেও আর দাঁড়ালো না। ওদিকে ক্লাসের ঘন্টা পড়েছে, দ্রুত চলে গেল ক্লাসে। মধ্য দুপুর, আকাশে সূর্যটা তেজ ছাড়িয়ে যাচ্ছে এখনও। তৃপ্তি কেবলই ফিরল কলেজ থেকে, এসেই বসে পড়ল তার কক্ষের সোফায়। সাথে সাথে রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে এলেন আলেয়া বেগম। ঝাঁঝালো কণ্ঠে বললেন, গতদিন তোকে বলেছি কলেজ থেকে এসে এইভাবে এখানে সেখানে দুপধাপ বসে পড়বি না।
বাহির থেকে এসেছিস, কত ধুলোবালি গায়ে রয়েছে, আগে ফ্রেশ হবি তারপর বসবি। ত্রয়ী আজ কলেজে যায়নি। সকালে সবাই অফিস এবং কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে থাকে শুধু আলিয়া বেগম এবং লুৎফা বেগম। তার উপর আবার তামিম অসুস্থ, তাই আজ ত্রয়ীও থেকে গেছে। তামিমের একটু দেখভাল করলে বা টুকটাক কাজে এগিয়ে দিলেও মা চাচির উপর কম চাপ পড়বে। আলিয়া বেগমের ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে সে বেরিয়ে এলো। মায়ের কথার মধ্যে বাদ সেধে বলল, ওকে এভাবে বলছো কেন? সারা দিন পর বাসায় এসে হয়তো একটু ক্লান্ত বোধ করছে, তাই বসে পড়েছে। পরপর ত্রয়ী তাকালো তৃপ্তির দিকে, নরম গলায় বলল, তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, দেখবে ভালো লাগবে। তৃপ্তি উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে নিয়ে কিছুটা দূরে গিয়ে থেমে গেল, আবার পিছন ঘুরে বলল, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি। আলিয়া বেগম কপাল কুঁচকি শুধালেন, কি কথা? ওই বিটকের লোকটাকে আজ আমাদের কলেজের সামনে দেখেছি। কোন বিটকেল লোক? ওই তামিম ভাইয়ার সাথে যে এসেছিল, গতকাল আমার ফেস প্যাক নষ্ট করলো তাকে। আলিয়া বেগম অবাক হলেন, কণ্ঠে অবাকতা নিয়েই বললেন, ওরা না গতকালই ঢাকার জন্য চলে গেল? কি জানি, আজ তো দেখলাম আমার কলেজের সামনে। ওরা যদি বরিশালেই থেকে থাকে, আমাদের বাসায় থাকলো না কেন? আমি কি জানি, আমি দেখেছি তাই বললাম। দাঁড়া, তামিমকে জিজ্ঞেস করে দেখি। আলিয়া বেগম চলে গেলেন। তৃপ্তিও আর দাঁড়ালো না ওখানে, ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল নিজের কক্ষে। শিষ্য, আলভি, রবি এবং নয়ন একটা হোটেলে দুপুরের খাবার খেতে বসেছে। ইটের দেয়াল বিশিষ্ট টিনের চালযুক্ত হোটেলটা, পরিবেশও তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এখানে আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্টও নেই যে সেখানে খেতে যাবে। তেমন রেস্টুরেন্ট খুঁজতে হলেও ওই ঘণ্টাখানিক পথ আবার পাড়ি দিয়ে মূল শহরে যেতে হবে। সকাল থেকে এই পর্যন্ত তারা সবাই মিলে খুঁজছে ত্রয়ীকে, কিন্তু কোথাও পায়নি। গেল কোথায় মেয়েটা? কাল তো এই এলাকাতেই দেখেছে, আর আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এইভাবে খুঁজতে গেলেও তো সময় লাগবে অনেকটা, অর্থাৎ আরও কিছুদিন তাদের এখানে থাকতে হবে। সারা দিন এই এলাকায় থাকা, আবার রাতে মূল শহরে গিয়ে হোটেলে ওঠা, ব্যাপারটা একটু কষ্টসাধ্য। তার উপরে তাড়াহুড়োতে তারা তেমন কোনো জামা কাপড়ও আনেনি, ওই শরীরে যা রয়েছে জড়িয়ে তাই। এখানে থাকতে হলে তাদের জামা কাপড় প্রয়োজন। শিষ্যের কাছে টাকা আছে, চাইলেই সে এখান থেকে জামা কাপড় কিনতে পারে, কিন্তু বেহুদা এই অপচয় করে লাভ কি? ঢাকায় তো আর জামা কাপড়ের অভাব নেই, এখানে আবার কতগুলো কিনবে? শুধু শুধু অর্থ অপচয়। শিষ্য কিছুক্ষণ ভাবল, এরপর নয়নকে বলল, আমাদের এখানে আরো কিছুদিন থাকা হবে। খেয়ে দিয়ে তুই ঢাকার উদ্দেশ্যে রওনা হবি। আমাদের জামা কাপড় এবং প্রয়োজনীয় সব নিয়ে আবার কাল বরিশালে ফিরবি। তা না হয় বুঝলাম, কিন্তু এখানে থেকেও বা কি করব আমরা? এখানকার কিছুই তো চিনি না, কোথায় খুঁজবো তৈকে? আলভির কথা শেষ হতেই রবি বলল, তামিমের বাড়িতে গেলে কেমন হয়? আমরা এই জায়গাটা না চিনলেও তো চিনে। কিন্তু ও তো অসুস্থ, তাছাড়া আমরা ও বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসেছি। শিষ্য চুপচাপ শুনল রবি এবং আলভির কথা। রবি কিছু ভুল বলেনি। তাদের এখন তামিমদের বাড়িতে যাওয়াই বোধহয় ভালো হবে। তামিম এই এলাকার স্থানীয়, সে অসুস্থ থাকার কারণে নিজে তাদের সাথে যেতে না পারলেও কাউকে দিতে তো পারবে। তাকে নিয়েই না হয় ত্রয়ীকে খোঁজে যাবে। শিষ্যের ভাবনার মধ্যেই হঠাৎ তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করলো সে। তামিম কল করেছে। ছেলেটার কথা বলতে না বলতেই সে কল করেছে। শিষ্য কলটা ধরল, কানের কাছে মোবাইলটা নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তামিম সালামের জবাবটা দিল, এরপর বলল, ভালো আর থাকলাম কোথায়? রবি, আলভি, নয়ন নাকি আমাদের এলাকাতেই আছে, কিন্তু ওদের আমাদের বাড়িতে থাকতে বললাম, থাকলো না। ঢাকায় ফিরবে বলে চলে গেল। আমরা কি এমন অপরাধ করলাম যে বরিশাল থেকেও তারা আমাদের বাসায় থাকলো না, ঢাকায় যাবে বলে চলে গেল? আরে না, আপনারা ভুল ভাবছেন। ওরা কালই ঢাকার উদ্দেশ্যে রওনা হতে চেয়েছিল, কিন্তু আমি বরিশালে আসবো বলে ওদের যেতে বারণ করেছি। পরে ওরা আপনাদের বাড়িতে যেতে চেয়েও লজ্জায় আর যায়নি।
কারণ আপনারা নাকি ওদের রাখতে চাইছিলেন, কিন্তু ওরা বিদায় নিয়ে চলে এসেছে তাই। আপনিও বরিশাল এসেছেন? হ্যাঁ। আরে আগে বলবেন না? আর আমাদের বাড়িতে আসতে লজ্জা কি? আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, আপনাদের থেকে বড় শুভাকাঙ্ক্ষী আর আমার কে আছে? আপনারা এখনই চলে আসুন আমার বাড়িতে। মনে মনে তো শিষ্য এটাই চাইছিল, তবুও একটু ইতস্তত করলো সে। নিজের দাম বাড়াতে বলল, এতগুলো মানুষ আপনাদের বাড়িতে যাব আপনাদের বিরক্ত করতে? এইটুকু বলতেই তাকে থামিয়ে তামিম বলল, আরে না, কিসের বিরক্ত? আপনারা আমাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করেছিলেন, হাজার কাজ থাকা সত্ত্বেও সেখানে আমাকে দেখতে আসতেন, তাতে কি আপনারা বিরক্ত হতেন? তাড়াতাড়ি আপনারা আমাদের বাড়িতে চলে আসুন, নয়তো আমি কিন্তু খুব রাগ করব। শিষ্য হাসল, মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, আসছি। সন্ধ্যার সময় চারিদিকটা ধীরে ধীরে আধারের চাদরে ঢেকে যেতে শুরু করেছে। শিষ্য, আলফি এবং রবি কেবলই এসে পৌঁছালো তামিমদের বাড়িতে। নয়ন আসেনি, সে ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। বাড়িতে ঢুকে শিষ্যরা এবার আর বসার কক্ষে বসলো না, সোজা তামিমের কক্ষে এলো। তামিম অসুস্থ, তার হেঁটে বসার কক্ষ অবধি আসা, আবার পরে নিজ কক্ষে ফেরাটা কষ্টসাধ্য। এই বাড়ির মধ্যে শিশুরাও চেনে শুধু তামিমকে। তামিমকে ছাড়া বসার কক্ষে একারা বসে থেকেও বা কী করবে? আলিয়া বেগম এবং লুৎফা বেগম দৌড়ে ঝাঁপিয়ে চা নাস্তার ব্যবস্থা করলেন দ্রুত। আলিয়া বেগম শিশুদের অভিমুখে চায়ের ট্রেটা রেখে বললেন, কি হলো, তোমরা নিচ্ছ না কেন? নাও। আলফি এক কাপ চা হাতে নিল, ইতস্তত করে বলল, আমাদের জন্য কিছু জামা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবেন আন্টি? আসলে তাড়াহুড়োতে আমরা কিছুই আনিনি, নয়নকে আনতে পাঠিয়েছি, ও আগামীকালের মধ্যেই চলে আসবে। আলিয়া বেগম সৌজন্য সূচক হেসে বললেন, তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি দিচ্ছি। আলিয়া বেগম লম্বা লম্বা পায়ে এগিয়ে এলেন নিজ কক্ষে। সৌরভ হোসেনের 3টে লুঙ্গি আর টি শার্ট নিয়ে বেরিয়ে এলেন তিনি। পথিমধ্যে দেখা হলো ত্রয়ীর সাথে। ত্রয়ী এতক্ষণ নিজের কক্ষেই ছিল, তবে বাইরে একটু বেশি জনমানবের সমাগম পেয়ে বেরিয়ে এসেছিল। আর এসেই মায়ের সাথে দেখা। আলিয়া বেগম ত্রয়ীকে দেখে আর গেলেন না তামিমের কক্ষে। হাতের লুঙ্গি আর টি শার্টগুলো ত্রয়ীর দিকে এগিয়ে দিয়ে বললেন, তামিমের বন্ধুরা এসেছে, এগুলো একটু ওদের দিয়ে আয়, আমি রান্নাঘরে যাই, সবার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। ত্রয়ী ইতস্তত করল। কারা না কারা এসেছে, ত্রয়ী তাদের সম্মুখে যেতে কেমন অস্বস্তি লাগলো। সে আমতা আমতা করে বলল, তুমি দিয়ে আসো, আমি বরং রান্নাঘরে যাই। লাকড়ির চুলায় রান্না তুই পারবি না, তার থেকে তুই লুচিগুলো দিয়ে আয়। কথাটা বলে আলিয়া বেগম আর দাঁড়ালেন না। লুঙ্গি টি শার্টগুলো ত্রয়ীর হাতে গুজে দিয়ে চলে গেলেন। ত্রয়ী মাকে ডাকতে গিয়েও ডাকলো না। লুঙ্গিগুলোর দিকে এক নজর তাকিয়ে হাঁটা ধরল তামিমের কক্ষের দিকে। কিছুটা অস্বস্তি নিয়েই সে এসে দাঁড়ালো কক্ষের অভিমুখে। ভেতরে যাবে কি যাবে না দোটানার মধ্যে হঠাৎই তার কানে এসে বাড়ি খেলো একটি বাক্য, তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই কণ্ঠ ত্রয়ী আগেও শুনেছে, খুব কাছ থেকে শুনেছে। ত্রয়ীর কলিজাটা ধক করে উঠল। 6 মাস কেটে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু ত্রয়ী এখনও তাকে ভুলতে পারেনি, তার কণ্ঠস্বর ভুলতে পারেনি। ভুলবে কিভাবে? ভালোবাসে তো, ভালোবাসার মানুষকে ভোলা কি এত সহজ নাকি? কিন্তু এই লোক এখানে কেন? নাকি সে ভুল শুনেছে? হয়তো তাই হবে, সে ভুলই শুনেছে, নয়তো সেই লোক এখানে আসবে কিভাবে? সে তো ঢাকায় থাকে, বরিশালে তার কোনো আত্মীয় স্বজন আছে বলেও তো শোনেনি। ত্রয়ীর বিভিন্ন চিন্তাভাবনার মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো তৃপ্তি। কপাল কুঁচকে শুধালো, এখানে দাঁড়িয়ে কি করছো আপু? তৃপ্তিকে দেখে ত্রয়ী যেন সুযোগ পেল। এমনিই তো সে এই কক্ষের ভিতরে যেতে চায় না, তার উপরে অতীতের স্মৃতিস্মরণে এখন হৃদয়ের অবস্থা বড়ই নাজুক। ত্রয়ী চটচলতি হাতের লুঙ্গি এবং টি শার্টগুলো গুজে দিল তৃপ্তির হাতে। পিছন ঘুরে পা চালাতে চালাতে বলল, এগুলো তামিম ভাইয়ের বন্ধুদের দিয়ে দিও, আমার কাজ আছে। কিন্তু ত্রয়ী শুনল না কোনো কথা, ব্যস্ত পায়ে চলে গেল ওখান থেকে। তৃপ্তিরও বা আর কি করার, ইচ্ছে না থাকা সত্ত্বেও লুঙ্গি এবং টি শার্টগুলো নিয়ে সে ঢুকলো তামিমের কক্ষে।
নিশীথের কালো আধার সরে গেছে, চারদিকটা আলোকিত হয়ে উঠতে শুরু করেছে সূর্যের সোনালি আলোয়। গাছে গাছে পাখিদের আনাগোনাও শুরু হয়ে গেছে, কাছে পিঠে থেকে ভেসে আসছে তাদের মিষ্টি কলকাকলি। শিষ্যরা ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। গ্রামের মানুষদের মধ্যে তেমন নিদ্রা নামে তাড়াতাড়ি, তেমনি নিদ্রা ভাঙেও তাড়াতাড়ি, আর তারপরেই শুরু হয় তাদের কর্ম। এই বাড়ির লোকেরাও অনেক আগেই উঠে পড়েছে, সেই সাথে সাথে শিশুরাও উঠে পড়েছে। এমনিও তাদের ত্রয়ীকে খুঁজতে যেতে হবে, যদিও তামিমের নিকট ত্রয়ীর ব্যাপারে এখনও কিছু বলেনি শিষ্য, তবে আশেপাশের কোথায় কি আছে সে বিষয়ে জেনে নিয়েছে। এখন সেই অনুযায়ী খুঁজবে, তারপরেও যদি না পায় তাহলে এখানকার থানায় যোগাযোগ করবে। শিষ্য, রবি এবং আলফি এক কক্ষেই ঘুমিয়েছিল আজ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তারা। এর মধ্যেই দরজায় টোকা পড়ল। আলেয়া বেগমের কণ্ঠে ভেসে এলো, আসবো? শিষ্য ওর ওষ্ঠে হালকা হাসি রেখা ফুটিয়ে তুলল, নম্র কণ্ঠে জবাব দিল, এতে আবার অনুমতি নেই আর কি আছে, আসুন আসুন। আলেয়া বেগম এবং তৃপ্তি দুই হাত ভর্তি খাবার নিয়ে প্রবেশ করলো কক্ষের ভিতরে। একটি টেবিলের উপরে খাবারগুলো রাখতে রাখতে আলেয়া বেগম বললেন, তো তোমাদের নাস্তা। রবি ভদ্রতা বজায় রাখতে বলল, আহ আন্টি, আপনি আবার কষ্ট করে এগুলো আমাদের কক্ষে নিয়ে আসতে গেলেন কেন? আমরা গিয়ে খেতাম। সাথে সাথে ভেঙচি কাটল তৃপ্তি, মুখ বাঁকিয়ে বলল, তা আগে ভাগে বলেননি কেন? শুধু শুধু মা আমাকে কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে এসেছে আপনাদের খাবার দিতে। আলেয়া বেগম লজ্জা বোধ করলেন। তার মেয়ের কি বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে? অতিথিদের সাথে কেউ এমন আচরণ করে? আলেয়া বেগম চোখ গরম করে তাকালেন তৃপ্তির দিকে, চিবিয়ে চিবিয়ে বললেন, বুদ্ধিশুদ্ধি সব পানিতে গুলিয়ে রেখেছিস বেয়াদব মেয়ে। যা এখান থেকে, দেখ চাটা হয়েছে কিনা। তৃপ্তি রবির দিকে তাকিয়ে ভেঙচি কাটল একটা, অতপর বেরিয়ে গেল কক্ষ থেকে। আলেয়া বেগম অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন, ইতস্তত করে বললেন, ওর কথায় কিছু মনে করো না তোমরা, ও একটি এমনই, কোথায় কি বলতে হবে এখনো ঠিকঠাকভাবে বুঝতে পারে না। আলিয়া বেগমের কথা শেষ হতে না হতেই কক্ষে প্রবেশ করলেন সোহরাব হোসেন এবং সুমন হোসেন। শিশুদের দিকে এগিয়ে আসতে আসতে সোহরাব হোসেন বললেন, স্বামী এবং দেবরকে দেখে আলিয়া বেগম বেরিয়ে গেলেন কক্ষ থেকে। শিষ্য সৌজন্যসূচক হাসল। সোহরাব হোসেন এবং সুমন হোসেন বসলেন কক্ষের এক পাশে স্থান করে নেওয়া সোফায়। শিষ্যদের উদ্দেশ্য করে সোহরাব হোসেন বললেন। শিষ্যরা বসল, সবাই মিলে মেতে উঠল বিভিন্ন আলাপ আলোচনায়। এর মধ্যে তৃপ্তি একটি ট্রেতে করে চা নিয়ে ঢুকলো কক্ষের ভিতরে। সবাই ট্রে থেকে চায়ের কাপ নিলেও শিষ্য নিল না। তা দেখে সোহরাব হোসেন বললেন। আলফি একটু অবাক, শুধালো, আপনার তৃপ্তি ব্যতীত আরও একজন মেয়ে আছে, কই কাল থেকে একেবারে জন্য তো দেখলাম না তো তাকে। সোহরাব হোসেনের কথা শেষ হতে না হতেই রবি বিড়বিড়িয়ে বলল, একটু লাজুক এবং ভীত স্বভাবের, আর একটা বজ্জাত বেয়াদব। এবারে সবাই এত ভালো মানুষ, এর মধ্যে ওই বেয়াদবটা যে এলো কোথা থেকে কে জানে। না কিছু না। সোহরাব হোসেনও আর কথা বাড়ালেন না। চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি ফের বললেন। শিষ্য একটু ইতস্তত করল, আমতা আমতা করে জবাব দিল, আসলে আমি চা তেমন পছন্দ করি না, আমার জন্য কফি হলে ভালো হতো। সুমন হোসেন সাথে সাথে বললেন। পরপর সুমন হোসেন তাকালেন তৃপ্তির দিকে, আদেশের সুরে বললেন। তৃপ্তি সাথে সাথে ছুটে গেল রান্নাঘরে। ত্রয়ী তখনও চুলার কাছেই। তৃপ্তি ত্রয়ীর নিকটে গিয়ে বলল, আপু একটা কফি বানিয়ে দাও তো, ওখানে একজন আবার চা পছন্দ করেন না, কফি চাইছেন। ক্রয়ী স্মরণে এলো পুরনো দিনের কথা। শিষ্যও চা পছন্দ করতো না তেমন। সকাল বিকাল মধ্যরাতে শুধু কফি কফি করে চটপাট দেখাতো, আর তাকে যখন তখন কফি নিয়ে ছুটতে হতো। সময় কেটে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, অথচ স্মৃতি থেকে যায় আজন্ম। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ক্রয়ী, আর কথা না বাড়িয়ে কফি বানাতে শুরু করলো সে। শিষ্য একটু ভিন্ন
নিয়মে কফি খেত, দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফি খেত সে। এই অতিথি আবার কোন নিয়মে কোন ধরনের কফি খায় কে জানে। কই আর অত কিছু ভাবলো না, এমনি সাধারণ নিয়মে কফি বানিয়ে পাঠিয়ে দিল তৃপ্তির দ্বারা। তৃপ্তি কফি নিয়ে গেল কক্ষে। যদিও শীর্ষের কফি পছন্দ হয়নি, কিন্তু কিছুই করার নেই। একবার চা পছন্দ না বলে কফি আনিয়েছে, এখন আবার যদি বলে এই কফিও পছন্দ না, তাহলে বিষয়টা দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়। রাত্রি এখনও খুব বেশি নয়, ঘড়ির কাঁটায় কেবলই 9টা। এর মধ্যেই চারিদিকটা নিস্তব্ধ হয়ে উঠতে শুরু করেছে। শিষ্য সারা দিন ত্রয়ীকে খুঁজেছে, কোথাও পায়নি। শুধু এই এলাকায় নয়, আশেপাশের এলাকাগুলোতেও খুঁজেছে, তবে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা নেই কোথাও। গেল কোথায় মেয়েটা? পরশু ছবিতে তাকে দেখার পরপরই তো শিষ্য চলে এলো এখানে। এইটুকু সময়ের মধ্যে কি উধাও হয়ে গেল ত্রয়ী? হতাশার নিঃশ্বাস ফেলল শিষ্য। এগিয়ে গিয়ে দাঁড়ালো কক্ষের দক্ষিণ পাশের জানালাটার দিকে। বাইরেটা অন্ধকারে ঢাকা। শিষ্য পকেট থেকে একটা সিগারেট বের করলো। সিগারেটটা জ্বালিয়ে 2 ওষ্ঠ দ্বারা ফুঁকতে ফুঁকতে তাকালো অন্ধকারের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই যেন অমাবস্যার রাতের আকাশের চাঁদ হয়ে গেছিস ত্রয়ী। আমি জানি ওই আকাশের গাঢ় আধারত্ব গায়ে মেখে তুই আছিস, কিন্তু আমি তোকে ধরতে পারছি না, শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। কেন এত পোড়াচ্ছিস আমাকে? এইটুকু বলে একটু থামলো সে। সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে ফের বলল, আমি কি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছিলাম ত্রয়ী? কোন অপরাধের শাস্তি দিচ্ছিস তুই আমাকে? তারপরও যদি বড় কোনো অপরাধ করে ফেলি, তার শাস্তি কাছে থেকে দিতি, দূরে কেন গেলি? এত যন্ত্রণা কেন দিলি? শীর্ষের সিগারেট ফোকার মধ্যেই কক্ষে প্রবেশ করলো রবি। বন্ধুর অবস্থা দেখেই সে আন্দাজ করে নিল তার মনের অবস্থাটা। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, খেতে ডাকছে তোকে। শিষ্য আরেকটা টান দিল সিগারেটে। ধোঁয়া ওড়াতে ওড়াতে বলল, যা তুই, আসছি আমি। খাবার টেবিলে খেতে বসেছে শীর্ষ, আলফি, রবি, সোহরাব হোসেন এবং সুমন হোসেন। লুৎফা বেগম রান্নাঘর থেকে খাবার আনা নেওয়া করছেন এবং আলিয়া বেগম পরিবেশন করছেন। তৃপ্তি খাবার নিয়ে গেছে তামিমের কক্ষে তাকে খাওয়াতে। ত্রয়ী আছে রান্নাঘরে, সেখান থেকে থেকে সব গুছিয়ে দিচ্ছে। সব কিছু আনার পরেও একটা বাটি থেকে গিয়েছিল। ত্রয়ী একবার কাউকে ডাকবে ভেবেও ডাকলো না। শুধু শুধু এই ছোট বাটিটার জন্য আবার কাউকে ডাকার কি প্রয়োজন? তার থেকে নিজে গিয়ে দিয়ে আসাই ভালো। ত্রয়ী বাটিটা নিয়ে এলো, তবে খাবার কক্ষের অভিমুখে এসেই দাঁড়িয়ে পড়ল একটি বাক্য শুনে। না না আন্টি, আর দিয়েন না, এইটুকুই ঠিক আছে। আবার সেই কণ্ঠস্বর, সেই অনুভূতি, সেই মায়া। ত্রয়ী কি সকালের মতো এবারেও ভুল শুনল? না না, ভুল শুনলে একবার শুনবে, বারবার কেন? তবে কি শিষ্য এখানে এসেছে? ভাগ্য আবার তাদের দুজনকে এক স্থানে এনে দাঁড় করিয়েছে। ত্রয়ী উকি দিল দরজা গলিয়ে। বিস্ময়ে আবেগে কেঁপে উঠল তার সমস্ত কায়া। শীতল হলো আখিদয়। তবে তার ধারণাই সঠিক, শিষ্য এসেছে, তার কাছে এসেছে। ওই তো টেবিলে বসে খাবার খাচ্ছে। আবেগে আখিদয় ভরে উঠল ত্রয়ীর। কতদিন পর, ঠিক কতদিন পর তার স্বামীকে, তার ভালোবাসার মানুষটাকে দেখল সে। ত্রয়ীর ইচ্ছে হলো এক ছুটে গিয়ে শিশুকে নিজের সাথে জড়িয়ে নিতে। সেই অনুযায়ী পাও বাড়ালো সে। তবে 2 কদম যেতেই অতীতের সকল স্মৃতি ভেসে উঠল তার চোখের সম্মুখে। থেমে গেল ত্রয়ী। তার হৃদয় চিৎকার করে উঠে বাধা দিল তাকে, বলল, না, যাবি না। যে পুরুষ তোকে বিয়ে করেও স্ত্রীর মর্যাদা দিতে পারেনি, নিজের পরিবার থেকে তোকে রক্ষা করতে পারেনি, সেই পুরুষ আর যাই হোক তোকে ভালোবাসেনি, তোকে পাওয়ার কোনো যোগ্যতা আর নেই তার। ত্রয়ী আর ভিতরে গেল না। দরজার অভিমুখ থেকেই বাটি হাতে নিয়ে ফিরে এলো রান্নাঘরে। বসে পড়ল মেঝেতে। হৃদয়ে যেন ঝড় উঠছে তার, কান্না পাচ্ছে ভীষণ। ত্রয়ী আর নিজেকে সামলাতে পারল না। রান্নাঘরের মেঝেতে বসেই ফুপিয়ে কেঁদে উঠল। কেন এই লোক এখানে এসেছে? কেন এসেছে? জীবনের সব হারিয়ে কেবল একটু সুখের মুখ দেখে উঠেছিল ত্রয়ী। এর মধ্যে আবার গ্রহণ লাগাতে চলে এসেছে একজন। সুদীর্ঘ এক রাত কেটে ভোরের দেখা মিলল। চারদিকটা ইতিমধ্যে আলোয় আলোয় ভরে উঠেছে। জনজীবনও ব্যস্ত হয়ে উঠেছে তাদের নিত্যদিনের কর্মে। শিষ্যরা আজ সকালের নাস্তা সেরেই তামিমের কক্ষে এলো।
তামিমও ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, তবে শুয়ে রয়েছে বিছানায়। সারা দিন শুয়ে বসে থাকা ব্যতীত আর কাজ কি এখন? শিষ্য এগিয়ে গিয়ে বসলো তামিমের নিকটে, অতঃপর জিজ্ঞাসা করলো, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো। তা আপনাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, আপনারা যা আদর আপ্যায়ন করেছেন তারপর আর অসুবিধা হতে পারে? শিষ্য এবং তামিমের কথোপকথনের মধ্যেই আলভি বলল, থানা থেকে এসে না হয় কথা বলবি, আগে থানার কাজটা সেরে আসি। আলভির কথায় কপাল কোচকালো তামিম। সন্দেহান কণ্ঠে শোধালো, থানায় কেন যাবেন? কিছু কি হয়েছে? শিষ্য দীর্ঘশ্বাস ফেলল, মলিন কণ্ঠে বলল, হারিয়েছে। কি হারিয়েছে? মানুষ হারিয়েছে। মানে? ফের দীর্ঘশ্বাস ফেলল শিষ্য, কণ্ঠে এক রাশ বিষণ্ণতা নিয়ে বলল, এর মানেটা না হয় আপনাকে পরে কখনো বলবো। তামিম আর জোর করল না। সবারই ব্যক্তিগত কিছু বিষয়াদি থাকে। শিষ্য যখন ভালো মনে করবে তখনই না হয় নিজে থেকে সবটা খুলে বলবে তাকে। এখানে জোর জবরদস্তি মানায় না। তাছাড়া তাদের পরিচয়ই বা কদিনের। তামিম তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমার এক আঙ্কেল আছেন থানায় কাজ করে, উনি হয়তো আপনাদের সাহায্য করতে পারবে। আমি ওনাকে কল করে দেব, সাথে আমার বোনও আপনাদের সাথে যাবে, আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দিয়ে আসবে। কথাগুলো বলেই গলা উচালো তামিম, হাঁক ছেড়ে ডাকল, ত্রি ত্রি। ত্রয়ী নামটা শুনে চমকালো শিষ্য, আলফি এবং রবি তিনজনেই। শিষ্য বিস্ময়ে দাঁড়িয়ে গেল, কাপা কাপা কণ্ঠে শোধালো, নাম বললেন, আবার বলুন। তামিম স্বাভাবিক কণ্ঠেই জবাব দিল, ত্রি আমার বোন। কেমন বোন? আপন নাকি দুঃসম্পর্কের, নাকি অন্য কোনো ভাবে? শিষ্যেরা বাইরের লোক, তাদের কাছে তার বাবা মার একাধিক বিয়ে বা এই সম্পর্কে কিছু বলা কি ঠিক হবে? এই বিষয়গুলো আজকাল আমাদের সমাজে খুব স্বাভাবিক হলেও অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারে না। তামিম তার বাবা মায়ের একাধিক বিয়ের কথা আর বলল না শিষ্যের নিকট। একটু ইতস্তত করে জবাব দিল, আপন বোন। শিষ্যের মন তবুও মানল না। ত্রয়ী নামটা খুব আনকমন, সচরাচর এই নামের মানুষ খুঁজে পাওয়া যায় না। তাছাড়া সেও ত্রয়ীকে তামিমদের বাড়ির এই পথেই দেখেছে। হতেই পারে মেয়েটা তামিমের বোন হিসাবে এই বাড়িতে আছে, আর তামিমরা এই কয় মাসে তাকে আপন করে নিয়েছে বলেই আপন বোন বলছে। শিষ্য দ্রুত নিজের পকেট থেকে মোবাইলটা বের করলো, ত্রয়ীর একটা ছবি বের করে ধরলো তামির অভিমুখে। ব্যস্ত হয়ে শুধালো, এটাই কি আপনার বোন ত্রয়ী? তামিম অবাক হলো, অবাক সুরেই বলল, হ্যাঁ এটাই তো ত্রি, কিন্তু ওর ছবি আপনাদের কাছে এলো কিভাবে? হ্যাঁ এটাই তো ত্রয়ী। এইটুকু ব্যতীত শিষ্যের কানে যেন আর কোনো শব্দই পৌঁছালো না। সে আবার বসে পড়ল পূর্বের স্থানে। অবশেষে সে ত্রয়ীকে খুঁজে পেয়েছে। কত অপেক্ষা, কত কষ্ট, কত রাত জেগে থাকার পরে অবশেষে সে মেয়েটার খোঁজ পেল। আবেগে যেন অক্ষিকোটর ভরে উঠল তার, তবে কেউ তা লক্ষ্য করার পূর্বেই মুছে ফেলল। শিষ্য এখানে এসে থেকে বাড়ির বাইরে পুরো এলাকায় ত্রয়ীকে খুঁজেছে, অথচ মেয়েটা তারই নাকের নিচে এই বাড়িতেই ছিল। কতটা বোকা সে! নিজের আশ্রয় নেওয়া স্থানে না খুঁজে সে এলাকা খুঁজতে গিয়েছিল, আবার থানায়ও যেতে চেয়েছিল। নিজের বোকামের উপরে নিজেই হাসল শিষ্য। অতঃপর উঠে দাঁড়ালো। এখন ত্রয়ীকে খুঁজতে হবে। একটা বার মেয়েটাকে দেখার জন্য মনটা ভীষণ ছটফট করছে। কত দিন সে না দেখে ত্রয়ীকে, 6টা মাস, কম সময় নাকি? শিষ্য তামিমের কথায় কোনো জবাব দিল না। তার কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো বসবার কক্ষে। এখান থেকে রান্নাঘর এবং গৃহের 2-1টা কক্ষ স্পষ্ট দেখা যায়। শিষ্য উকিঝুঁকি মেরে তাকালো কক্ষগুলোর দিকে, তবে তাকে খুব বেশি কষ্ট করতে হলো না। ত্রয়ী রান্নাঘরেই ছিল। বসার কক্ষে দাঁড়িয়ে ত্রয়ীকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না বলে শিষ্য রান্নাঘরের দিকে এগিয়ে এলো। দরজার কাছে দাঁড়াতেই নজরে এলো ত্রয়ীকে। মেয়েটা নুয়ে নুয়ে এঁটো থালা বাসন ধুচ্ছে। প্রশান্তিতে ছেয়ে গেল শিষ্যের বক্ষস্থল। শীতল হলো আখিদয়। কত দিন পর সে ত্রয়ীকে দেখল। শিষ্যের যেন মনে হচ্ছে সেই এক যুগ পরে মেয়েটিকে দেখছে, তার ভালোবাসার নারীটিকে দেখছে। তবে মেয়েটা আগের থেকেও যেন অধিক সুন্দরী হয়ে উঠেছে। গায়ের রঙের উজ্জ্বলতা বেড়েছে, চুলের গুচ্ছাও পূর্বের তুলনায় মোটা মনে হচ্ছে।
স্বাস্থ্যও কি বেড়েছে নাকি আগের মতোই আছে? শিষ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ত্রয়ীকে। এর মধ্যেই রান্নাঘরে থাকা লুৎফা বেগমের চোখ পড়ল শিষ্যের উপর। ওষ্ঠে হালকা হাসির রেখা ফুটিয়ে তিনি শুধালেন, আরে তুমি এখানে, কিছু লাগবে কি? লুৎফা বেগমের কথা শুনে ত্রয়ী তাকালো পাশ ফিরে। শিষ্যকে চোখে পড়তেই বুকটা কেঁপে উঠল তার। সাথে সাথে ঘুরে গেল সে। চটজলদি গলায় ঝুলানো ওড়নাটা মাথায় দিয়ে ঘোমটার মতো দিল। শিষ্যের ভ্রুযুগল কুঁচকে এলো। ত্রয়ী তাকে দেখে মাথায় ঘোমটা দিল কেন? তবে কি মেয়েটা তাকে দেখা দিতে চায় না? এর জন্যই কি এই 2 দিন তাদের সামনে যায়নি? হতে পারে। আচ্ছা, তবে তাই হোক, শিষ্যও দেখবে ত্রয়ী কতক্ষণ তাকে না দেখা দিয়ে থাকতে পারে। দেখা তো তাকে দিতেই হবে, আর তার সাথে ফিরেও যেতে হবে। না যেতে চাইলে প্রয়োজনে তুলে নিয়ে যাবে। ত্রয়ীহীনা শিষ্য একটু ঝিমিয়ে পড়েছিল। এর মানে এই নয় যে সে ভালো হয়ে গিয়েছে। নিজের বউকে কিভাবে নিজের আয়ত্তে নিতে হয় তা তার ভালোভাবেই জানা আছে। এতদিন শুধু বউকে খুঁজে পায়নি বলে আয়ত্তে নিতে পারেনি। শিষ্য ভাবনার মধ্যেই লুৎফা বেগম ফের বললেন, কিছু বলছো না যে? কিছু লাগবে কি তোমার? শিষ্য ওষ্ঠ প্রসারিত করল, মাথা দুলিয়ে বলল, একটু কফি পেলে ভালো হতো আন্টি, মুখটা কেমন যেন তেতো তেতো লাগছে। লুৎফা বেগম ব্যস্ত হলেন। চুলার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আপনি না আন্টি, গতকাল যিনি কফি বানিয়েছিলেন তাকে বানাতে বলুন। গতকাল কি ভালো কফি বানিয়েছিলেন তিনি, স্বাদটা এখনো মুখে লেগে আছে। লুৎফা বেগম হাসলেন। ত্রয়ীর দিকে তাকিয়ে বললেন, ওকে একটা কফি বানিয়ে দে তো মা, আমি বাইরের রান্নাঘরে যাচ্ছি একটু। লুৎফা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। শিষ্য যেন সুযোগ পেল। সে চটজলদি ঢুকে পড়ল রান্নাঘরের ভেতরে। ত্রয়ী কিছুটা অস্বস্তিতে পড়ল, সাথে মেজাজও বিগড়াল। এই লোক রান্নাঘরে ঢুকেছে কেন? এখানে এর কাজ কি? মুখ ফুটে এখন কিছু বলতেও পারছে না। বললেই কণ্ঠস্বর শুনে চিনে ফেলার সম্ভাবনা আছে। আর এই কফি, শিশু তো আগে এই ধরনের কফি খেত না। দিন রাত শুধু ব্ল্যাক কফি করে হেদিয়ে মরত। আজ হঠাৎ সে এই কফি চাচ্ছে কেন? আবার নাকি কফির স্বাদ তার মুখে লেগে আছে। যত সব বুজরুকি। পরক্ষণেই আবার ত্রয়ীর স্মরণে এলো সে শিষ্যকে ছেড়ে এসেছে 6 মাস। এতটা সময় হয়তো তার রুচির পরিবর্তন এসেছে। এখন আর সে ব্ল্যাক কফি পছন্দ করে না। ত্রয়ী আর এই বিষয়ে মাথা ঘামালো না। মাথায় ঘোমটা দিয়েই কফি বানাতে শুরু করলো। শিষ্য ওষ্ঠ বাঁকালো। ত্রয়ীর দিকে একটু এগিয়ে গিয়ে বলল, কফিতে একটু চিনি বেশি দিয়েন আফা। আসলে আমার জীবনে চিনির খুবই অভাব, তো তাই কফিতে বেশি চিনি খাই। এইটুকু বলে থামল সে। পরপর হতাশ কণ্ঠে ফের বলল, কি আর বলবো দুঃখের কথা, জানেন আফা, আমার চিনির মতো একটা বউ ছিল। বউটাকে ধরলেই তার শরীর থেকে চিনি ছিটকে ছিটকে পড়তো, তাই তখন কফিতে চিনি খাওয়ার প্রয়োজন পড়তো না। কিন্তু হঠাৎ আমার চিনির মতো বউটা কোথায় উধাও হয়ে গেল। বউ হারানোর শোকে আমার সুগার রাস্তার মধ্যে পড়ে গেল। সে কি মর্মান্তিক দৃশ্য। রাস্তা থেকে সেই সুগার আবার উঠিয়ে আনতেই চিনি খাওয়া শুরু করলাম আর কি। কি আজগুবি কথাবার্তা! সুগার নাকি রাস্তায় পড়ে গিয়েছিল? ত্রয়ী শিষ্যের কথা শুনবে, হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারল না ঠিক। তখনই তার মস্তিষ্কে হানা দিল শিষ্য তাকে আফা বলে সম্বোধন করছে। শেষ পর্যন্ত বউকে কিনা আফা! ত্রয়ীর হৃদয়ে চিৎকার করে বলে উঠতে চাইল, আমি তোর আফা নই রে ধলা মুলা, আমি তোর বউ হই বউ। মনে মনে কথাটা বললেও মুখে কিছুই বলল না ত্রয়ী। কফিটা বানিয়ে মগে ঢেলে বাড়িয়ে দিল শিষ্যের দিকে। শিষ্য ইচ্ছে করেই কফি নেওয়ার অজুহাতে হাত ছুঁয়ে দিল তার হাতে। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটি। দ্রুত হাত সরিয়ে নিল। শিষ্য হয়তো বুঝল তা। বাঁকা হাসল সে। তবে পরক্ষণেই আবার চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, সরি আপা, আপনার হাতের সাথে আমার হাতটা লেগে গেল, কিছু মনে করবেন না। ছোট ভাই মনে করে মাফ করে দিয়েন। দেখতে শুনতে আমাকে দামড়া মনে হলেও মনের দিক থেকে আমি একদম কচি। বিয়ে হলেও বউয়ের সাথে এখনো বাসরটা অবধি হয়নি। ছি ছি, কী সব কথাবার্তা! মনের দিক থেকে কচি, আবার বিয়ে হলে বাসর হয়নি? লোকটা কি তার লাজ লজ্জা সব গুলে খেয়ে ফেলেছে নাকি? ভিতরে ভিতরে ভীষণ অস্বস্তি হলো ত্রয়ীর। তবে মুখ ফুটে বলল না কিছুই, শুধু মাথা নাড়ল একটু। শিষ্য কফির মগে চুমুক দিল।
সাথে সাথে নাক মুখ কুঁচকে এলো তার। মেয়েটাকে চিনি দিতে বলেছে আর সেও চিনি দিয়েছে। এটা কফি নাকি মিষ্টি শিরা কে জানে। এমনিই কফিতে সে চিনি তেমন খায় না, কেন যে অতি চালাকি করে চিনি বেশি দিতে বলল। শিষ্য কোনো মতে মুখে নেওয়া কফিটুকু গিলল, অতঃপর ওষ্ঠে হাসি ফুটিয়ে ত্রয়ীকে শুধালো। আপনি কোন ক্লাসে পড়েন আফা? প্রতিটা বাক্যে শুধু আফা আর আফা। ত্রয়ীর ইচ্ছে করছে এক্ষুনি ঠাটিয়ে এই লোকটিকে দুটো চড় মেরে বলতে, অত ছাড়া ধলা মুলা তাকিয়ে দেখ, আমি তোর বউ, কোনো আফা টাফা না। ইচ্ছে হলেও নিজের পরিচয় লুকাতে তেমন কিছুই করলো না ত্রয়ী। ফোঁস ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। শিষ্য বোধহয় বুঝলো বিষয়টা। সে ত্রয়ীকে আরেকটু রাগিয়ে দিতে বলল, আপনি কি বোবা আফা? কথা বলতে পারেন না? পরপর আবার হা হুতাশ করে বলল, আহা, কি সুন্দর স্বাস্থ্য চেহারা আপনার আফা, অথচ আপনি কিনা বোবা। আপনাকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে আফা। ত্রয়ীর ধৈর্যের বাঁধ এবার যেন ভাঙতে বসেছে। এখানে থাকলে দেখা যাবে যে কোনো সময় মেজাজ হারিয়ে যে কোনো কিছু বলে দিতে পারে, তখন আরেক বিপদ। তার থেকে এখান থেকে চলে যাওয়া ভালো। এমনিও একটু পরেই তার কলেজ আছে। গত 2 দিন কলেজ বন্ধ দিয়েছে, আজ না গেলেই নয়। তাছাড়া এই বাড়িতে এখন শিষ্য আছে। এই মুহূর্তে এই বাড়ি থেকে সে যত দূরে থাকতে পারবে ততই ভালো। সে আর শিষ্যের সাথে ওই বাড়িতে ফিরে যেতে চায় না, এই বাড়িতে তার পরিবারের সাথে থাকতে চায়। অপমান বঞ্চনা ছেড়ে এখন একটু সুখে থাকতে চায়। অনেক সংগ্রামের পর একটু সুখ মিলেছে ত্রয়ীর কপালে। এই সুখ সে কোথাও ছেড়ে যেতে চায় না, কোথাও না। কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো ত্রয়ী। বাড়ি থেকে বাইরে বেরিয়েছে না যেন হাঁপ ছেড়ে বেঁচেছে সে। গৃহের মধ্যে শিষ্য যা শুরু করেছে, আফা আফা বলে মুখে ফেনা তুলে ফেলার মতন অবস্থা। আর একটু হলে সে পাগলই হয়ে যেত। আচ্ছা, শিশু কি তাকে চিনে ফেলেছে? না চিনে থাকলে তো অমন ব্যবহার করার কথা নয়। শিষ্যকে ত্রয়ী যতটা চেনে, সে মেয়েদের সাথে খুব একটা কথা বলে না। অন্য মেয়ে তো দূরে থাক, নিজের বোনদের সাথেই মেপে মেপে কথা বলে। সেখানে না চিনে অপরিচিত অবস্থায় তার সাথে এমন ব্যবহার কাম্য নয়। আবার যদি চিনেও থাকে তাহলে এখনও ধরা দিল না কেন? শিষ্য তো অপেক্ষা করার মতো বা ধৈর্য ধারণ করার মতন পুরুষ নয়। মনের মধ্যে আকাশ পাতাল চিন্তাভাবনা নিয়েই হাঁটছিল ত্রয়ী। বাড়ি থেকে কিছুটা দূরে এসেই হঠাৎ সে দেখা পেল শিষ্যের। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সাথে সাথে ত্রয়ীর কপাল কুঁচকে এলো। এই লোক এখানে কি করছে? একে না একটু আগে বাড়িতে দেখে এলো। ত্রয়ীর মাথায় আগে থেকেই ওড়না দেওয়া ছিল, এবারে সে ওড়নাটা টেনে ঘোমটার মতো দিল। লম্বা লম্বা পা ফেলে হাঁটা দিল শিষ্যের পাশ কাটিয়ে। কিন্তু তা কি আর শিষ্য হতে দেয়? সে তো এখানে দাঁড়িয়েই ছিল ত্রয়ীর জন্য। ত্রয়ীকে দেখেই হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিল রাস্তায়। পা দিয়ে সিগারেটটা পিষে দিয়ে পিছু নিল মেয়েটির। গুনগুনিয়ে গান ধরল। কি উদ্ভট সব গান! শিষ্য এখন বখাটেদের মতো এসব গান গাওয়া শুরু করেছে নাকি? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো ত্রয়ীর। তবে সে দাঁড়ালো না, আগের মতো পায়ের গতি রেখেই হাঁটলো অভিমুখে। শিষ্য নিজের গান থামালো, পিছু ডেকে বলল, আরে, আপনি তামিমের সেই বোবা বোনটা না? কলেজে যাচ্ছেন বুঝি? ত্রয়ী কোনো জবাব দিল না। শিষ্য আবার নিজে থেকেই বলল, কলেজে গিয়ে কি পড়েন আফা? আপনি তো বোবা, কোনো পড়াই মুখে উচ্চারণ করতে পারেন না। ত্রয়ীর হাঁটার গতি বাড়ল। যাক বাবা, আফার থেকে আপাই বেটার। একটু বাদেই তার কলেজের সম্মুখে চলে এলো। কলেজের দিকে তাকিয়েই শিষ্যের ভ্রুযুগল কুঁচকে এলো। এই কলেজে ত্রয়ী পড়ে? কিন্তু যতদূর মনে পড়ছে তাতে এখানে তারা ত্রয়ীকে খুঁজে গিয়েছে। কই, তখন তো পায়নি। যাক, সেসব কথা পরে ভাবা যাবে। এখন ত্রয়ীকে আটকাতে হবে। মেয়েটা একবার কলেজে বা ক্লাসের ভেতরে চলে গেলে আর বেরোতে চাইবে না। তারপর তাকে সেই কলেজ ছুটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু কিভাবে আটকাবে? একটু ভাবলো শিষ্য। অতঃপর নিজের পকেট থেকে মানিব্যাগটা বের করলো। তার মানিব্যাগে এই মুহূর্তে 1000 টাকার একটি নোট এবং কার্ড আছে। এই টাকাটা এখন খরচ করলেও ঝামেলা। আশেপাশে কোনো এটিএম বুথ নেই। আবার টাকা তুলতে হলে সেই 1 ঘন্টার
পথ পাড়ি দিয়ে টাকা তুলতে হবে। কিন্তু ত্রয়ীকে আটকানোর জন্য এই মুহূর্তে এর চেয়ে আর কোনো ভালো বুদ্ধিও শিষ্যের মাথায় আসছে না। যাই হোক, ত্রয়ী তো আর এই টাকাটা নেবে না। সে যেমন তেমন মেয়েই নয় যে অন্যের টাকা পড়ে থাকতে দেখলে তুলে নেবে। উল্টো এই টাকা তার নয় বা কার টাকা পড়েছে এই নিয়ে তর্কে জড়িয়ে এখানে আটকে দেওয়া যাবে। শিষ্য 1000 টাকার নোটটা নিচে ফেলল, অতঃপর স্বাভাবিক কণ্ঠেই বলল, আপা আপনার টাকা পড়েছে। ত্রয়ী নিচের দিকে তাকালো। এই টাকা যে শিষ্য ফেলেছে তা তার বুঝতে বাকি রইল না। দ্রুত সে টাকাটা হাতে তুলে নিল। এরপর এক প্রকার দৌড়েই ঢুকে গেল কলেজের মধ্যে। শিষ্য যেন আহাম্মক বনে গেল মুহূর্তেই। হতবাক হয়ে চেয়ে রইল ত্রয়ীর গমরপথের দিকে। মেয়েটা এইভাবে তার টাকা নিয়ে চলে গেল। তার টাকাও গেল, আর ত্রয়ীকেও আটকাতে পারল না। ওই যে প্রবাদে আছে না, আমও গেল ছালাও গেল। শিষ্যের অবস্থা এখন অনেকটা তেমনই। রৌদ্রোজ্জ্বল সুন্দর একটি দিন। রিমা এবং শিলা হাঁটছিল কলেজের ক্যাম্পাসে। বিভিন্ন বিষয়ে টুকটাক আলোচনা করছিল তারা দুজন। আলোচনার এক পর্যায়ে হঠাৎ শিলা বলে উঠল, তোর এবার শাহিদ স্যারকে তোর মনের কথা বলে দেওয়া উচিত। কম দিন তো হলো না তুই ওনাকে ভালোবাসিস। বিষয়টা নিয়ে রিমাও ভেবেছে। শাহিদকে প্রথম যেদিন দেখেছিল সেই দিনই তার ভালো লেগেছিল। এরপর ধীরে ধীরে সময় গড়ালো। রিমার সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো। শাহিদের জন্য যেই টান ভালোবাসা অনুভব করতে শুরু করলো তাও কম নয়। এখন হয়তো তার মনের কথাটা বলে দেওয়া উচিত শাহিদকে। রিমার ভাবনার মধ্যে শিলা আবার বলে উঠল, যা করার তাড়াতাড়ি করিস, এখন যে যুগ। পরে দেখবি তোর এই না বলতে পারা এবং অপেক্ষার মধ্যে শাহিদ স্যারকে অন্য কেউ পটিয়ে ফেলেছে। তারপর তোর কপাল চাপড়ানো ব্যতীত কোনো উপায় থাকবে না। রিমার বুকের ভিতরে অদ্ভুত এক ভয় হানা দিল। তার দেরি সত্যিই শাহিদকে অন্য কারো বলে দেয়। যদি সে অন্য কাউকে ভালোবাসে ফেলে অথবা বিয়ে করে ফেলে তখন কি হবে? কিন্তু শাহিদ তার শিক্ষক, ছাত্রী হয়ে তাকে হুট করেও বা প্রেম নিবেদন কিভাবে করবে সে? এ তো এক প্রকার বেয়াদবি হয়ে দাঁড়াবে। আর তাছাড়া সে এখনও জানে না শাহিদ তাকে পছন্দ করে কিনা। সে শাহিদকে সরাসরি নিজের মনের কথা জানানোর পর লোকটা যদি তাকে প্রত্যাখ্যান করে, কলেজের অন্য প্রফেসরদের নিকট বলে কিংবা অধ্যক্ষের নিকট নালিশ করে, তখন আবার মনের কথা চেপে রাখলেও সারা জীবন একটা আফসোস কুড়ে কুড়ে খাবে, শাহিদকে না পাওয়ার আফসোস। তখন তার মনে হবে একমাত্র তার বলতে না পারার কারণেই সে শাহিদকে হারিয়েছে, তার ভালোবাসা হারিয়েছে। নিজের মনের কথা জানানোর পর শাহিদ তো তাকে নাও ফেরাতে পারত। বড্ড দোতানায় পড়ল মেয়েটা। কি করবে, কোন দিকে যাবে ভেবে উঠতে পারল না ঠিক। তখনই তার মস্তিষ্কে একটি কথা এলো। সে তাকালো শিলার দিকে, বড্ড আশা নিয়ে বলল, তুই আমার হয়ে স্যারকে বলে দে না কথাটা। ওই যে বলে না ঘটক, তুইও না হয় আমার প্রেমের ঘটকের কাজটা কর। শিলা বিরক্ত হলো। সে কেন শাহিদকে এইসব প্রেমের বিষয়ে বলতে যাবে? নিজের চেয়ে বয়সে বড় কাউকে প্রেম বিষয়ক কিছু বলতে যাওয়া মানেই তার হৃদয়ে নিজের সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি করা। আর সেখানে যদি সে হয় শিক্ষক, তাহলে তো কথাই নেই। সে কেন রিমার জন্য একজন শিক্ষকের সামনে নিজের সম্মান নষ্ট করতে যাবে? শিলা বিরক্ত ভঙ্গিতে কিছু বলতে যাবে, তখনই তার স্মরণে এলো শিষ্যের কথা। এই সুযোগে সেও না হয় শিষ্যের নিকট নিজের মনের কথাটা জানিয়ে দেবে। সেও তো শিষ্যকে নিজের মনের কথা জানাতে চাইছে বহুদিন। এই বিষয়ে রিমাকেও বলেছে কয়েকবার, কিন্তু রিমা তাকে সাহায্য করেনি। বিভিন্ন কথা বলে বিষয়টা এড়িয়ে গেছে। এখন এই শাহিদের বিষয়টা কাজে লাগিয়ে নিজের কাজটাও গুছিয়ে নিতে হবে তাকে। শিলা ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল। রিমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর প্রেমের ঘটকালিটা না হয় আমিই করব, কিন্তু তোর আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোর শিষ্য ভাইকে বলতে হবে আমি তাকে ভালোবাসি, অর্থাৎ আমার আর শিষ্য ভাইয়ের প্রেমের ঘটক হতে হবে তোকে। রিমা আমতা আমতা শুরু করলো। সেই ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর শিষ্যও তো বাড়ি ছেড়েছে, এখনও অবধি বাড়িতে ফেরেনি।
ফাহমিদা বেগম, আব্দুর রাজ্জাক খান, পন্না এবং সে নিজে কত চেষ্টা করলো তাকে বাড়ি ফেরানোর, কিন্তু পারেনি। শিশু তো তাদের সাথে তেমন কথাও বলে না, দেখাও দেয় না। তার মধ্যে যদি আবার তাকে এসব কথা বলে, দেখা যাবে আরও রেগে গেছে। রিমা কিছুটা ইতস্তত করেই বলল,